ওকে, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। ওকে, আজকে তাহলে আমাদের পার্ট হচ্ছে আমরা হচ্ছে ফেসবুকের কিছু ছোট ছোট বিষয় নিয়ে ফেসবুক অ্যাডস ম্যানেজারের ছোট ছোট বিষয় নিয়ে হচ্ছে কথা বলবো। যেমন হচ্ছে অপরচুনিটি স্কোর কি, তারপরে হচ্ছে কেন আসে, এইটা আসলে আমাদের কি করতে হবে, রিকমেন্ডেশন কেন আসে, এটা রিকমেন্ডেশন আসলে আমাদের কি করতে হবে, এই টাইপ যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব বা কথা বলবো। এই দেখেন, এখানে হচ্ছে অপরচুনিটি স্কোর। ঠিক আছে, তো অপরচুনিটি স্কোরটা হচ্ছে ডিপেন্ড করে আমাদের যে অ্যাডটা আমরা রান করতেছি সেই অ্যাড গুলোর অ্যাডের ইন ডেপথ ডিটেলস এর উপরে। যেমন হচ্ছে ফেসবুক কিছু রিকমেন্ড করে, ফেসবুকের রিকমেন্ডের সাথে যদি আপনি 100% তাল মিলান তাহলে আপনার অপরচুনিটি স্কোর 100 থাকবে। বাট অপরচুনিটি স্কোর 100 থাকলেই যে আপনার রেজাল্ট বেটার আসবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, কি মাঝে মাঝে অপরচুনিটি স্কোর আপনার কমও থাকতে পারে বাট আপনার রেজাল্ট বেটার। আবার যে অপরচুনিটি স্কোর হচ্ছে বেশি আছে আবার রেজাল্টও বেটার আছে, এটা ডিপেন্ড করবে আপনাদের অ্যাড অ্যাকাউন্টের উপরে। হ্যাঁ, বাট আমরা চেষ্টা করব ফেসবুকের যেই রিকমেন্ডেশন গুলো আছে বা ফেসবুক যেভাবে বলে সেগুলো সেভাবে মেনে চলার। বাট আমাদের যদি কোনো বাধ্যবাধকতা থাকে, এটা একেবারে ম্যান্ডেটরি না আর কি, যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা সেগুলো মেনটেন করবো। যেমন হচ্ছে এইখানে দেখেন, আমাকে দেখাচ্ছে আমি 94 পয়েন্ট পাইছি, অপরচুনিটি স্কোর 94। এখানে আমাকে একটা রিকমেন্ডেশন দিতেছে যে আমি যদি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ইউজ করি তাহলে হচ্ছে আমাকে সে আরো কত পার্সেন্ট দিবে। এই যে, আচ্ছা, 9% লোয়ার কস্ট বাড়বে। আহ আর হচ্ছে এই যে অপরচুনিটি স্কোর আমার আরো 2 বাড়বে। ঠিক আছে, আমি কেন এটা দেখাচ্ছি আমি দেখাই। আমি এখানে হচ্ছে এই ক্যাম্পেইন যেটা চলতেছে এইটা পুরোটাই হচ্ছে একটা অটোমেটেড না। মানে প্লেসমেন্টটা হচ্ছে আমি আমার মতন প্রয়োজন মতো দিছি, যেগুলা যেগুলো আমার প্রয়োজন সেগুলা সেগুলা হচ্ছে আমার এখানে দিছি। এই দেখেন, এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট গুলা আমি আমার মতন ফেসবুক ফিড এই সেই এগুলা যেগুলো আমার প্রয়োজন সেগুলা দিছি। এখন ফেসবুক কি চাচ্ছে, ফেসবুক বলতেছে তুমি এটাকে করে দাও, রিকমেন্ডেশন দিতেছে তুমি এটাকে করে দাও তাহলে তোমার হচ্ছে অপরচুনিটি স্কোর বাড়বে। কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে আমি দেখছি যেই বা আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে যাদের গুলো আমি কাজ করছি, তো সেগুলো থেকে আমি দেখছি যে ম্যানুয়ালি এই তিনটা চারটাই ভালো খুব কাজ করে। তো আমি এর কারণে হচ্ছে এই তিনটা চারটাই চালাচ্ছি। ঠিক আছে, যার কারণে আমি এই যে রিকমেন্ডেশন আসছে এই রিকমেন্ডেশনটা আমি আর অ্যাকসেপ্ট করতেছি না। ঠিক আছে, এটাকে ডিসমিস করে দিব। অপরচুনিটি স্কোরটা হচ্ছে মূলত ডিপেন্ড করে আপনার এই যে ফেসবুক যেই জিনিসগুলা দেয় এগুলার উপর, পাশাপাশি হচ্ছে আপনার যে পারফরমেন্সটা, হ্যাঁ পারফরমেন্সের ডেটাটা বিশ্লেষণ করে। যেমন ক্লিক থ্রু রেট, কনভার্সন রেট, কস্ট পার রেজাল্ট, বা অডিয়েন্সও বাড়লে, বা হচ্ছে বাজেট ইউটিলাইজেশন, বাজেট কখন কিভাবে ইউটিলাইজ করবে, কখনো যদি ক্রিয়েটিভ চেঞ্জ করার প্রয়োজন হয় তখন হচ্ছে আপনাকে রিকমেন্ডেশন দিবে সে যে ক্রিয়েটিভটা লার্নিং হয়ে গেছে, ক্রিয়েটিভ লিমিট হয়ে গেছে, এটাকে চেঞ্জ করো বা চেঞ্জ করা উচিত। তখন যদি আপনি করেন বা ক্রিয়েটিভ থেকে যদি আপনি বেটার রেজাল্ট পান তাহলে আর আপনার করার প্রয়োজন নেই। বাট যদি রেজাল্ট খারাপ আসে তখন হচ্ছে আপনি ক্রিয়েটিভ চেঞ্জ করে দেবেন। ক্রিয়েটিভটা কি, যে ইমেজ বা ভিডিওটা আমরা হচ্ছে ইউজ করতেছি অ্যাড রানের জন্য, ওইটা হচ্ছে ক্রিয়েটিভ। তারপরে হচ্ছে বাজেট বাড়াইতে বলতে পারে, যে বাজেটটা বাড়াও, বাজেট বাড়াইলে তোমার রেজাল্ট আরো ভালো করবে, এরকম কোন রিকমেন্ডেশন সে দিতে পারে। এরপরে আপনার হচ্ছে অডিয়েন্স হচ্ছে করতেছে, ফ্রেগমেন্টেশন করতেছে, অডিয়েন্স দুই ভাগে ভাগ হয়ে যেতেছে। সাপোজ আমি দুইটা অ্যাড রান করছি, দুইটা অ্যাড রান করার পরে আহ, একটা দুইটা অ্যাডসেরই মানে দুইজন মিলে বিডিং করতেছে। বিষয়টা কিরকম আমি আপনাদেরকে একটা ওই যে মিরর বোর্ডে দেখাই তাহলে আপনাদের জন্য ভালো হবে। Mirror. ওকে, আমি অনেক কিছু এখানে দেখাইছি। আচ্ছা, এখানে সাপোজ আমি লিখলাম আমার ক্যাম্পেইন ওয়ান, ক্যাম্পেইন 1। আমি আরো একটা ক্যাম্পেইন দিলাম, এখানে ক্যাম্পেইন 2, ক্যাম্পেইন 2। ঠিক আছে, এখন এইটার আন্ডারে একটা অ্যাডসেট আছে, আমি ধরলাম অ্যাডসেট দিয়ে একটা অ্যাডসেট। বা আচ্ছা, সব দুইটার মধ্যেই একটা করে অ্যাডসেট আছে, আমি আর অন্য কিছু দিলাম না। হ্যাঁ, তো এখন আমাদের অডিয়েন্স ধরলাম সেম, সেম অডিয়েন্সের কাছে আমি পাঠাইতেছি। অডিয়েন্স অডিয়েন্স দিলাম।
তা এই এইটাও হচ্ছে এইখানে আসবে, আবার এইটার যে অডিয়েন্স আছে এইটাও এইখানে আসবে। তখন কি হবে, যে আমাদের অডিয়েন্সটা ফ্রেগমেন্টেশন হয়ে যাবে, আমাদের দুইটা ক্যাম্পেইন একজন আরেকজনের সাথে বিডিং করা শুরু করে দিবে। তখন ফেসবুক আমাদেরকে বলবে যে তুমি এই ক্যাম্পেইন এই ক্যাম্পেইন আর এই ক্যাম্পেইন একসাথে মার্জ করে ফেলো, যেন তোমার এই সমস্যাটা না হয়। ঠিক আছে, অর্থাৎ এইখানে সে বলবে 1+2 করে ফেলতে। ঠিক আছে, 1+2 করে ফেললে কি হবে, তখন আপনার বাজেট 1 আর 2 তে যে বাজেট ছিল, একে বাজেট ছিল $5, দুয়ে ছিল $5, দুইটা মিলে $10 বাজেট ছিল, এই 1 আর 2 মিলে এখানে বাজেট চলে আসবে $10, আর অডিয়েন্সটাকে ইউজ করবে সেই। ঠিক আছে, আর তখন হচ্ছে আপনাদের এই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে ফ্রেগমেন্টেশন হইলে, যদি আমরা ফ্রেগমেন্টেশনটাকে রিকমেন্ডেশন, যে রিকমেন্ডেশনটা ফেসবুক দেয় সেটা যদি আমরা অ্যাপ্লাই করে ফেললে দুইটা ক্যাম্পেইন এক করে ফেলে বা দুইটা অ্যাডসেটকে এক করে ফেলে, এই দুইটা অ্যাডসেটকে এক করে ফেললে বা দুইটা ক্যাম্পেইনকে এক করে ফেললে আমাদের রেজাল্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ড্রপ করে। ড্রপ করার কারণটা কি? ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রপ করে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ভালো করতে পারে, বাট আমি এখন পর্যন্ত ভালো পাই নাই, অনেকে ভালো পাইতে পারে। এইখানে ড্রপ করার আরেকটা রিজন আছে, যে রিজনটা কি, একটা ক্যাম্পেইনে আমরা জানি একটা ক্যাম্পেইন বা একটা অ্যাড সেটে বাজেট বাড়াইতে হয় ম্যাক্সিমাম 20 থেকে 30% পর্যন্ত ইনক্রিজ যখন করব। বাট দেখেন, $5 দিয়ে দিছি, দুইটাকে একসাথে করে দিলাম, বাজেট কত হয়ে গেল, 100% হয়ে গেল না? 100% যখন হয়ে গেছে, তখন এইটাটা ড্রপ করাটাই স্বাভাবিক ব্যাপার। হয়তোবা ফেসবুকের অ্যালগোরিদমে কোনো চেঞ্জেস আছে, সিস্টেম আছে, এমন হইতে পারে যে দুইটা ক্যাম্পেইনে তো সেম অডিয়েন্স নিয়ে কাজ করতেছে, তো অর্থাৎ সে তার অডিয়েন্স চিনে, সেই অডিয়েন্সের পিছনে সে $10 খরচ করবে, সে এটা করতে পারে। ঠিক আছে, তো আহ এরকমটা এখন পর্যন্ত আমি পাই নাই। আমার দেখা পর্যন্ত, আমার এখন পর্যন্ত আমি যেগুলো পাইছি সবগুলাই ম্যাক্সিমাম এই ফ্রেগমেন্টেশন যখন আসে, আমি যখন এটাকে এক করে দেই, তখন হচ্ছে আহ রেজাল্টটা ড্রপ করে ফেলে। ঠিক আছে, এই হলো আপনাদের রিকমেন্ডেশন বলেন আর যাই বলেন। তাহলে ভাই আমরা সরি, কি মানে এটা হচ্ছে ক্যাম্পেইন না বাড়ায় ফ্রেগমেন্টেশন। অ্যাডসেট বাড়াতে থাকবে তো? হ্যাঁ, আপনারা, তো সেই ক্ষেত্রে আপনারা কাজ করবেন কি, টেস্ট পারপাসে দেখতে পারেন। যদি ফেল করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেল করছে, আমার এন্ড থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেল করছে, তো আপনারা টেস্ট পারপাসে করতে পারেন, একটা করে দেখতে পারেন যে কিরকম রেজাল্ট দেয়। আর আদারওয়াইজ যেইটার যেই ক্যাম্পেইনটার রেজাল্ট আপনাদের ভালো করতেছে সেটা রেখে, যেটা খারাপ করতেছে সেটাকে অফ করে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। ফেসবুকের হয়তোবা কোনো আপডেট আনছে, যার কারণে ইদানিং ফ্র্যাগমেন্টেশনটা এত পাওয়া যাচ্ছে না। আমি পাচ্ছি না, হয়তোবা আমার অডিয়েন্স আলাদা আছে, সেম প্রোডাক্টের অ্যাড একাধিকবার রান করতেছি, তারপরে অডিয়েন্স ওভারল্যাপ হচ্ছে না বা দেখাচ্ছে না। ঠিক আছে, বা এখানে তারা কোনো চেঞ্জেস আনছে বা কোনো কাজ করছে। যেমন একটা দেখাই, যে ভাই ভাই বলছেন, এই যে কৃষি এগ্রো নার্সারি, এই ভাইয়েরটাই যদি দেখাই, দেখেন এখানে ওনার হইতেছে অনেক প্রোডাক্টেরই অ্যাড আছে। এখানে হচ্ছে অনেকগুলো প্রোডাক্টই আছে। দেখেন রিকমেন্ডেশন কি দিছে, যে অ্যাপ্লাইং, আচ্ছা অ্যাডভান্টেজ প্লাস, ও আচ্ছা, এটা হচ্ছে ক্রিয়েটিভে দিছে, ইনক্লুডিং ফুল স্ক্রিন ভার্টিক্যাল ভিডিও 9x16 অডিও ইন ইউর রিলস। রিলসে এটা ইমপ্রুভ করতে পারছে। ঠিক আছে, এই যে এইখানে দেখেন সাম্মাম, ওয়েব পারচেস, ওরিয়েন্টাল বিচ, ওডিসির অনেকগুলো আছে, সাম্মাম এই যে আবার কিন্তু তারা হইতেছে এই ফ্রেগমেন্টেশন বা ওভারল্যাপের এখনো আমি প্রবলেমটা এখান থেকে পাই নাই, ইদানিং একটু কম পাচ্ছি, আগে হইতেছে যেটা রেগুলারই। ঠিক আছে, অপরচুনিটি স্কোর 59%। তো এইখানে তারা বলতেছে যে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার কমবে, বাট দেখা যায় যে কমে না। হ্যাঁ, এবং অপরচুনিটিস এখানে যদিও আমাদের যেই রেজাল্ট আসার কথা সেই তুলনায় আসতেছে না, কিছুটা কস্টিং কিছুটা আমাদের বেশি আসতেছে। তো কস্টিং যেহেতু বেশি আসতেছে, সেটা নিয়ে হচ্ছে আমাদের আবার অ্যানালাইসিস করা লাগবে, আবার 2 দিন ধরেও হয়তো বা কোনো ইস্যু আছে, 2 দিন ধরে একটু কস্টিং বেশি আছে সব জায়গারই, সবগুলা অ্যাডসেটই। তো এটা আমাদের দেখতে হবে যে কেন বেশি আসতেছে, কিভাবে বেশি আসতেছে। তারপরেও মানে অনেক বেশি আসতেছে না, $1 নিচেই আছে কস্ট পার রেজাল্ট। ঠিক আছে, তবে এই প্রোডাক্টের প্রাইস যেই আছে, তো সেই তুলনায় আরো কম থাকা উচিত। ঠিক আছে, এই
হুম, এই হলো বিষয়। তো আমরা এখানে দেখি আর কি কি রিকমেন্ডেশন আমাদেরকে দেয়। ঠিক আছে, দেখেন এখানে কি রিকমেন্ডেশন দিছে। সে কি বলছে, ইনক্লুডিং এই যে সেম 9 into 16, বা এটাও 9 into 16, আর কিছু নেই, আর 1% বাড়াবে 9 into 16। এর চেয়ে বেশি আর অপরচুনিটিস করে এখানে আর নাই। এখানে দুইটা দেখাচ্ছে, কি কি, অ্যাসপেক্ট রেশিও, আরেকটা কি, ভিউ অল দেই। ভিউ অল দিলে আমি দেখতে পারবো 9 into 16, 9 into 16 সেম সেমই বলছে। একটা রিলস এর জন্য ইন ইউর রিলস সেমই তো। আচ্ছা, দুইটাই সেম, ঠিক আছে, আলাদা কিছুই বলে নাই। আচ্ছা, এইখানে আমাদের একটা চিহ্ন দিছে, এইটা আমরা দেখি কি বলছে। আপলোড অ্যাডিশনাল ইমেজ অর ভিডিও ফর ওয়ান অ্যাড সেট ইম্প্যাক্টেড বাই ক্রিয়েটিভ ফ্যাটিক। আচ্ছা, ক্রিয়েটিভ ফ্যাটিকটা আপনাদের জন্য নতুন। এইটা কখন আসে, ফ্যাটিক জিনিসটা কি, হ্যাঁ, ফ্যাটিক বা ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্যাটিক হচ্ছে বা ফ্রিকোয়েন্সি হচ্ছে যখন হচ্ছে মানুষ অনেকবার দেখতেছে বাট কোনো অ্যাকশন নিতেছে না, হ্যাঁ, তখন হচ্ছে এই ফ্যাটিকটা আসে। বুঝতে পারছেন? আমরা যদি দেখি এটাকে, চলেন এটাকে ধরে এখানে চলে আসি, দেখি ক্রিয়েটিভ প্যাটিক আমাদেরকে দেখাই কিনা। এই যে এই দুইটা লার্নিং আছে, এটাতে ক্রিয়েটিভ প্যাটিক দেখাচ্ছে, এটার থেকে অ্যাডসেটে চলে যায়। আচ্ছা, এইখানে ডিরেক্ট লেখা আসতেছে না, বাট এখানে সে দিয়ে দেখা দিয়েছে যে ক্রিয়েটিভ প্যাটিক, অর্থাৎ হচ্ছে ক্রিয়েটিভ প্যাটিক মানে কি বললাম, যে মানুষ আমার ভিডিওটা দেখতেছে, আমার ইমেজটা দেখতেছে, বাট সে অ্যাকশন নিতেছে না, যার কারণে হচ্ছে আমাকে এই ক্রিয়েটিভ ফ্যাটিকটা দিচ্ছে। আচ্ছা, অ্যাকশন নিতেছে না যে আমি এটা কিভাবে বুঝবো, দেখেন এখানে যদিও 160টা সেল হয়েছে, 1.34, 73-তে পারচেজ আসতেছে, কোয়ালিটি অ্যাভারেজ সিপিএম এত, সিপিএম ভালো আছে, কিন্তু আমাদের দেখেন ক্লিক থ্রু রেট মাত্র 1%। বুঝতে পারছেন? মানুষ আমাদের ভিডিওটা ভিডিওটা ফ্রিকোয়েন্সি যদি দেখি, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1.34, ঠিক আছে, আর ক্লিক থ্রু রেট হচ্ছে 1%। অর্থাৎ মানুষ আমাদের ভিডিওটা দেখতেছে একবারের বেশি, প্রায় 1.5 বারের কাছাকাছি, কিন্তু সে কোনো অ্যাকশন নিতেছে না, যার কারণে ফেসবুক এটাকে ক্রিয়েটিভ ফ্যাটিক হিসেবে ধরছে, যে মানুষ দেখতেছে না, অর্থাৎ তুমি এটাকে চেঞ্জ করে ফেলো। বুঝতে পারছেন? কিন্তু আমি আবার দেখতেছি যে অন এভারেজে আমার যা সেল আছে, তো যে কস্টিং আছে, সেই কস্টিং অনুযায়ী আমার সেল ঠিক আছে, যার কারণে আমি এটাকে কন্টিনিউ করতেছি। বাট আমাকে এইখানে আমার করা উচিত কি, আমার এখানে করা উচিত অবশ্যই আমাকে এখানে একটা নতুন কন্টেন্ট দেওয়া উচিত, ঠিক আছে, সেই কন্টেন্ট দিয়ে তারপরে অ্যাড রান করা উচিত। বুঝতে পারছেন? এই হইলো এটার জন্য ডিসিশন। তো দেখি এরকম আমরা হচ্ছে আর কি কি ফ্যাটিক পাইতে পারি। ক্রিয়েটিভ ফ্যাটিক পাইছি, তারপরে হচ্ছে আর কি কি সমস্যা আছে, রিকমেন্ডেশন, অপটিমাইজিং, সেম সেম, এগুলো মোটামুটি সেমই। এইখানে এই যে দেখেন আরো আছে, এই যে ওডিসির সবই ক্রিয়েটিভ ফ্যাটিক দেখাচ্ছে মনে হয়, ক্রিয়েটিভ ফ্যাটিক দেখাচ্ছে, অডিসির সব ক্রিয়েটিভ ফ্যাটিক দেখাচ্ছে। তাহলে এইটা আমার একটু ক্লায়েন্টকেও জানানোর প্রয়োজন আছে, আমি একটু জানাই দেই ক্লায়েন্টকে যে অডিসির চেঞ্জ করতে হবে, কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্ট চেঞ্জ করতে হবে। রানিং টাইম তাহলে ওই কন্টেন্ট চেঞ্জ করলে কি কোনো ধরনের সমস্যা হবে? বুঝি নাই। হ্যাঁ, এটা চেঞ্জ মানে করলে আবার হ্যাঁ, এগুলো বেটার তো আসবে। রানিং তো, তো এটা কি, এটা বলতে আচ্ছা, চাচ্ছি। আমি ওনাকে টেক্সট করে দেই।
ওকে, আমি জানাই দিছি যে ওডিসি নিউ কন্টেন্ট লাগবে, ঠিক আছে। এই তো ওডিসির হচ্ছে এই ক্রিয়েটিভ ফ্যাটিক দিচ্ছে। এরপরে আর কি আছে আমরা দেখি, আর কোনো অ্যাকশন, এই অ্যাকশনেই সবকিছু আসবে যে যা যা। আচ্ছা, আর নিচে সবগুলো অ্যাডই আমাদের অফ আছে, হ্যাঁ। এই হইলো এই রিকমেন্ডেশনের বিষয়। এখানে আরো বিভিন্ন ওভারল্যাপ আছে। ওভারল্যাপও হচ্ছে একটা মানে সেম ইয়ারকে আমি আমার যেই কি বলে, আমার যে অ্যাডসটা আছে এটা আবার সেম মানুষকেই দেখাচ্ছি, এটাও সেম ওভারল্যাপ, ওভারল্যাপ করা। উম, এরপরে হচ্ছে নর্মালি যদিও হচ্ছে ক্রিয়েটিভ ফ্যাটিক আসে কি, ক্রিয়েটিভ ফ্যাটিক আসে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি 3 হইলে, ঠিক আছে। বাট এটাতে দেড়ের কাছাকাছিতেই দিয়ে দিতেছে। যেহেতু ক্লিক থ্রু রেটটা কম, ক্লিক থ্রু রেটটা যদি অ্যাটলিস্ট 2-3% থাকতো তাহলে হয়তো বা আসতো না, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে এখন ওকে আমরা হচ্ছে আচ্ছা, এই ফ্যাটিগ ইস্যু বা রিকমেন্ডেশন বা অপরচুনিটি স্কোর নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। যে অপরচুনিটি স্কোর কখন আসে, কিভাবে আসে, এই আমাদের কি করা উচিত, অপরচুনিটি স্কোর আসলে আমাদের কি ওই অ্যাকশন নেওয়া উচিত কি উচিত না, এই ডিসিশন আমরা কিভাবে নিব। আহ মোটামুটি শর্ট আকারে সবগুলা পার্টি আমাদের বলা হয়েছে। তো আপনাদের কি এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু জানার আছে কিনা এক্সট্রা, কারো কোনো কিছু? আচ্ছা ভাইয়া, এখন যেটা বলছেন মানে কন্টেন্টটা চেঞ্জ করতে হবে। এখন কন্টেন্ট যদি চেঞ্জ করে দেয়, তাহলে আগের যে কাস্টমার গুলা মানে দেখছে, ওরা ওদের কাছে আবার যাবে না ওই কন্টেন্টটা? ওদের কাছে আমি যদি রিটার্গেট করে ডাটা পাঠাইতে বা ads পাঠাইতে যাই তাহলে পাঠাইতে পারবো। এখন ধরেন অনেকে ধরেন পারচেস করে নাই, মানে আগে কন্টেন্টটা দেখছে কিন্তু পারচেস করে না, এখন কন্টেন্ট চেঞ্জ হুম। যদি করে, তাহলে কি আবার ওটাতে কোনো সমস্যা হবে কিনা? এই সমস্যা হওয়ার চান্স নাই, কারণ আছে হচ্ছে আগে যারা সেলের ক্ষেত্রে। দেখছে কিন্তু কিনে নাই, যেহেতু কিনতেছে না, যারা ক্লিক করতেছে না, কিনতেছে না, তারা হচ্ছে কন্টেন্টটা পছন্দ করতেছে না বিদায় কিনতেছে না। এখন যদি আমি তাদেরকে আবার নতুন কন্টেন্ট দিয়ে যদি আবার আটকাইতে পারি, সেল করতে পারি, তাহলে এটা আমার জন্য ভালো না। যেহেতু তারা কিনতেছে না, সেই কারণেই তো আমার কন্টেন্টটা চেঞ্জ করা। তারা যদি আমার প্রোডাক্টটা কিনতো তাহলে তো মানে আমার আর কন্টেন্টটা চেঞ্জ করা লাগতো না। মানে সেম একটাতেই আমরা ওই কন্টেন্টটা চেঞ্জ করে দিব আর কি। এই ম্যাটটাতেই ম্যান্ডাটরি না, আমরা ওই অ্যাডটা অফ করে দিয়ে নতুন একটা কন্টেন্ট দিতে পারি, আবার এটাতেও দিতে পারি। আচ্ছা, এটাতে দিলে রেজাল্ট ড্রপ করার একটা চান্সেস থাকতে পারে। মানে আপনি সামান্যতম যদি অ্যাডে চেঞ্জ করেন তাহলে রেজাল্ট ড্রপের একটা চান্স থাকে, ঠিক আছে। তো আচ্ছা, আমরা হচ্ছে সেফ হুম, প্লে হিসাবে নিউ ক্যাম্পেইন করে ফেলি, ঠিক আছে। জি, বুঝতে পারছি। এটাকে অফ করে দিই, বুঝতে পারছেন? ওকে, এই আহ এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে নিয়ে, কি বলে, রুলস নিয়ে, যে কি কি রুলস, কিভাবে রুলস মেক করতে হয়। ওকে, এখানে দেখেন হচ্ছে আমরা ক্রিয়েট রুল ইউজ করতে পারবো, অ্যাপ্লাই এক্সিস্টিং রুল, যেগুলা রুলস গুলা আছে বা কোন কোন রুলস এখানে অ্যাক্টিভ আছে সেটা দেখতে পারবো, এবং ম্যানেজ রুল, রুল গুলা ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। ক্রিয়েট রুলে আমি ক্লিক করলাম। তা আমরা হচ্ছে সি অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হচ্ছে কিছু নিতে পারি, আবার আমরা আমাদের মতন কন্ডিশন মেক করতে পারি। তো দেখি সি অটোমেটিক অ্যাডজাস্টমেন্টে কি কি আছে। তো ক্যাম্পেইন স্ট্রাকচার, অডিয়েন্স, ক্রিয়েটিভ এন্ড ফরম্যাট, ডেইলি এঙ্গেজমেন্ট এন্ড স্পেন্ড শিডিউল। আচ্ছা, স্পেন্ড এন্ড শিডিউলটাকে আমরা হচ্ছে এখানে একটা করে দিতে পারি, ঠিক আছে, অ্যাপ্লাই করে দিতে পারি। এটা যদিও কারেন্ট, আচ্ছা সমস্যা না, অ্যাপ্লাই, এই যে আচ্ছা, এটা হইতেছে ফেসবুকের ইন থেকে যে অ্যাডজাস্টমেন্ট গুলো আছে সেই অ্যাডজাস্টমেন্ট গুলা করছে, ঠিক আছে। আর কাস্টম রুল হচ্ছে যে আমরা আমাদের মতন রুল গুলা বানাই নিব। কিরকম রুল বানাবো, তারপর এই দেখেন, রুল নাম্বার 1 আমি দিলাম আহ, যে বাজেট ইনক্রিজ দিলাম, হ্যাঁ। এখান থেকে সে, আমি ওই যে ওইখানে দুইটা ক্যাম্পেইন সিলেক্ট করে রাখছি এখানে, সে এই কারণে হচ্ছে এই দুইটা ক্যাম্পেইনই সে সিলেক্ট করতে। আমি চাইলে অল অ্যাক্টিভ ক্যাম্পেইন দিতে পারি, অল অ্যাক্টিভ অ্যাড সেট দিতে পারি, বা স্পেসিফিক কোনোটাও যদি চাই
তাহলে এই যে আবার এখান থেকে বের হয়ে গিয়ে যেটাতে দিতে যাচ্ছি সেটা আমার সিলেক্ট করে আসতে হবে। কিরকম ভাবে সিলেক্ট করে আসতে হবে? আমি যে ক্যান্সেল দিলাম, লাইক আমি এখান থেকে সব কেটে দিব, ঠিক আছে। আমি এখান থেকে সাম্মামকে ধরলাম, সাম্মামকে ধরে আমি একটা ক্রিয়েট নো রুল করলাম, কাস্টম রুল। এই দেখেন সাম্মামের জন্য আমার স্পেসিফিক একটা ক্যাম্পেইন হয়ে গেছে। আমি দিলাম বাজেট ইনক্রিজ, ইনক্রিজ দিলে তখন হচ্ছে অ্যাকশন। তো কি অ্যাকশন নিবে সে, ঠিক আছে, কি অ্যাকশন নিবে? আমি ধরলাম যে যেহেতু উপরে বাজেট দিছি বাজেট ইনক্রিজ, তাহলে আমি ইনক্রিজ দিয়ে দেবো ইনক্রিজ ডেইলি বাজেট, ঠিক আছে। যেহেতু আমাদের এটা ডেইলি বাজেটেই চলতেছে তাহলে আমি ডেইলি বাজেট দিব, ইনক্রিজ ডেইলি বাজেট। তো কত ডলার বাড়বে, কত ডলার বাড়বে সেটা আমি দিয়ে দিব। সাপোজ আমার এখন আছে ইয়াতে আছে হচ্ছে $5 আছে, ধরলে $5 20% যদি আসে 50 সেন্ট বা $1 আসে, আমি ধরলাম $1 আসে। তো $1 আমি দিয়ে দিলাম বাজেট মিনিমাম বা ম্যাক্সিমাম ডেইলি বাজেট ক্যাপ এত বাড়বে। তো কতক্ষণ পরে পরে, ওয়ান্স এভরি 12 আওয়ার্স। আর মানে সে চেক করবে কখন কখন। তা আমি হচ্ছে ওয়ান্স ডেইলি দিয়ে দিতে পারি বা উইকলি দিতে পারি, বা আমাদের হচ্ছে ওয়ান উইকলি দিলে বেটার, কারণ আমাদের একটা বা কোনো কিছু চেঞ্জ করার পরে সেইটা হচ্ছে লিস্ট 3 থেকে 7 দিন পর্যন্ত হচ্ছে সময় লাগে। তো আমরা হচ্ছে 7 দিনই বেশি সময় নিলাম, উইকলি দিলাম। বা ওয়ান্স বাই বাই উইকলি দিলে পারেন, বাই উইকলি দিলে হয়তো বা আপনার ইয়াতে কাটবে, কি বলে, অর্ধেক, অর্ধেক সপ্তাহে নিবে। মানে প্রতি সপ্তাহে দুবার, অর্থাৎ 3 বার, 3 দিন পরে পরে বা 3 দিন 4 দিন পরে পরে, এরকম ভাবে। তো আমরা উইকলি দেই 3 থেকে 7 দিন, সেই হিসেবেই নিলাম। এরপরে হচ্ছে আমরা এটা কিসের ভিত্তিতে করব? কস্ট পার রেজাল্ট। যেহেতু আমাদের সেলে চলতেছে, তো সেই ক্ষেত্রে আমাদের কস্ট পার রেজাল্টই হবে, বা ফ্রিকোয়েন্সি বা লাইফ টাইম স্পেন্ড বা যেভাবেই আপনারা চান, বা রেজাল্ট। তো আমি কস্ট পার রেজাল্টই দিচ্ছি। এখন কস্ট পার রেজাল্ট কি, মানে বাড়লে আমরা দিব নাকি কমলে দিব? যেমন হচ্ছে আমি এখান থেকে গ্রেটার দেন, যে আমাদের যদি প্রোডাক্টের কস্টিং বাড়ে, সেল কস্টিং বাড়ে, কস্ট পার রেজাল্ট বাড়ে, তাইলে কিন্তু আমরা ওই একটা অফ করে দেওয়ার চিন্তা ভাবনা, ঠিক আছে। তা আমরা এখানে হচ্ছে বাজেট ইনক্রিজ করতেছি, তাহলে অবশ্যই আমাদের স্মলার হবে, ঠিক আছে, বা বিটুইন হবে। তো স্মলার যদি দেই তাহলে আমি ধরলাম যে 0.50 সেন্টের মধ্যে যদি হয়, তাহলে এইটাকে তুমি বাড়াই দিবে, ঠিক আছে। কোথায় বাঁচতেছে? এইখান বুঝি নাই। নিচে? আচ্ছা, এখানে আমি হচ্ছে পাশাপাশি চাইলে আরো হচ্ছে কন্ডিশন অ্যাড করতে পারবো। তো আমি আর এত কন্ডিশন অ্যাড করলাম না, এই যে এখান থেকে আরো কন্ডিশন অ্যাড করা যায়, তো আরো কন্ডিশন অ্যাড করলাম না। আচ্ছা, টাইম রেঞ্জ হচ্ছে 37 মান্থ পর্যন্ত, ঠিক আছে। কতদিন চলবে আর কি এটা, হ্যাঁ। এই টাইম রেঞ্জটা হচ্ছে আপনার মানে কয় দিনের ডাটা দেখে সে সিদ্ধান্তটা নিবে, যে সে যে ডিসিশনটা নিবে সেটা কি আজকেরটা দেখে নিবে, ইয়েস্টারডেটা দেখে নিবে, নাকি লাস্ট 37 মান্থের জন্য। 37 মান্থ আমরা চালাই না, আমরা হইতেছে লাস্ট 3 ডেজ, 2 ডেজ, এরকম, মানে 3 দিনেরটা দেখে সে হচ্ছে এই ডিসিশন নেবে, বুঝতে পারছেন। তো 3 দিন দেখে সে ডিসিশন নিবে, যদি কমে তাহলে সে বাড়বে। এরপরে হচ্ছে শিডিউল, এটা হচ্ছে কখন হবে, বিটুইন 12 AM টু 1 AM। এটা হচ্ছে রাতের বেলায়, আমরা যেহেতু হচ্ছে বাংলাদেশ টাইম রাত্রে 12টায়, বা যে কোনো দেশে রাত্রে 12টার সময় হচ্ছে অ্যাড রান করলে মানে দেখা যায় যে ওইটা অপটিমাইজ বা ওইটা সারাদিন সারা রাতে রান হয়ে যায়, সকালবেলা থেকে মানুষ দেখা শুরু করে বা অ্যাকশন নেওয়া শুরু করে। যার কারণে হচ্ছে এটা ডেইলি
আপনার রাত 12টা থেকে রাত 1টার মধ্যে দেওয়া যেতে পারে। এরপরে যদি আপনি কন্টিনিউয়াস দেন, রুলস রান অফেন অ্যাজ পসিবল ইউজুয়ালি, মানে 30 থেকে 60 মিনিট পর পর এটা চেক করবে। আপনি যদি হচ্ছে আবার কাস্টম এটা বানিয়ে দিতে চান যে আপনি কখন সেট করবেন, তাহলে সেটাও। আর ফেসবুকে কি নোটিফিকেশন যাবে কি যাবে না, এটাও আপনি অ্যাড করে দিতে পারেন, এটা মাস্ট বি যাবেই। আর কি সাবস্ক্রাইবারকে, এটা হচ্ছে আব্দুল্লাহ, এইটা দিয়ে হচ্ছে আমি যদি এখানে ক্রিয়েট করে দিই, উপরে পার্সেন্টেজ তাহলে আছে, হচ্ছে আমার ওখানে কাজ হয়ে যাবে। পার্সেন্ট দেওয়া যাবে না ভাই? উপরে পার্সেন্টেজ আছে যে, ওখানে পার্সেন্টেজ। ওকে, বুঝতে পারছেন? এই হইলো অটোমেটেড রুলস ক্রিয়েটের সিস্টেম। আচ্ছা, এই যে এখানে আমরা ইয়া দিই নাই যে কত পার্সেন্ট বাজেট ইনক্রিজ হবে, পার্সেন্টেজে হবে নাকি ডলারে হবে, এটা $1 ম্যাক্সিমাম ডেইলি বাজেট ক্যাপ। এই ম্যাক্সিমাম ডেইলি বাজেট ক্যাপ না দিলেও হবে। ক্লাস করতেছি, কাজ করতেছি। আপনারা কথা বললেন না ক্লাসের সময়, অন্য কোনো জায়গায় থাকলে হচ্ছে সেটাকে মিউট করে রাখে। তুমি 1 সপ্তাহ পর পর $1 বাড়বে ডেইলি? না, 1 সপ্তাহ পর পর, হ্যাঁ 1 সপ্তাহ পর পর বাড়বে। সে অ্যাকশনটা নিবে 1 সপ্তাহের উপর ডিপেন্ড করে। আচ্ছা, একটা মিনিট একটু সময় দিবেন, আমার একটা আর্জেন্ট কল আসছে, জীবনেও কল দেয় না, আজকে প্রথম কল দিল, নিশ্চয়ই কোনো করি নাই। শেয়ার করে দেখছি। দুঃখজনক ঘটনা, উনি আর কি আমার এক সিনিয়র ছিল, আমার অন্য তুমি কি 1 লাখ আগের টাকা এক দিছো ভাই? অফিসের। হ্যাঁ, $1 লাখ দিস। বাপ রে বাপ, পুরো অনেক টাকা তো, পাগল। এই জন্য টাকা দিস। আচ্ছা, আমরা এখানে ছিলাম।
ওকে, ম্যাক্সিমাম ডেইলি বাজেট ক্যাপ এটা কত থাকবে, এটা হচ্ছে আমরা $1 দিয়ে রাখবো, বা আমরা যেই ইয়াটা দিব সেই অনুযায়ী এখানেও দিব। ঠিক আছে। ওকে, দেওয়ার পরে আপনার এখানে ক্রিয়েট দিলে এই ক্যাম্পেইনের এগেনস্টে এই একটা অটোমেটেড রুলস ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। তো আমি এখন করতে যাচ্ছি না। এরপরে এটা গেল বাজেট ইনক্রিজ। বাজেট ইনক্রিজের পাশাপাশি আর কি করা যাইতে পারে দেখাই। তো ক্যাম্পেইনটা টার্ন অফ হয়ে যাবে। টার্ন অফ কত হবে, যদি সে 3 দিনের মধ্যে আপনার ইয়া করে ফেলে, কস্ট পার রেজাল্ট যদি 70 সেন্ট বা 80 সেন্ট বা $1 বেশি চলে যায়, তাহলে এটা এরকম করবে। এবং সে কতদিন থেকে চেক করবে, 3 দিনের টাইম রেশিওতে সে চেক করবে। চেক করে যদি পায়, তাহলে সেটা সে অফ করে দেবে। ঠিক আছে। এইগুলো আপনারা সবাই করে রাখতে পারেন। এগুলো করে রাখলে সুবিধা আছে যে আপনার ম্যানুয়ালি চেক করা লাগতেছে না। 25% বা 20% যে বাজেটটা বাড়ানো লাগতেছে, এটা আপনার ম্যানুয়ালি বাড়ানো লাগতেছে না, আপনি নিজেই বাড়াইতে পারবেন। যেমন এখানে আবার $1 দিছি, তো $1 20% কত হয়, আমি সরি, $5 20% কত হয় আমি জানি না। আমি এখানে যেহেতু ফেসবুক বলে 20% বাড়াইতে, আমি 20% দিয়ে দিলাম। কারণ অটো রুলস অনুযায়ী যদি এক এক 20% $1 20 সেন্ট হয়, তাহলে $1 20 সেন্টই করবে। $1 30 সেন্ট হলে $1 30 সেন্টই করবে। ঠিক আছে। এই হলো অটোমেটেড রুলস। ঠিক আছে। আর কি কি আছে এখানে, বাজেট ডিক্রিজ করতে পারবো, ইনক্রিজ লাইফ টাইম। যদি আপনি ডেইলি বাজেট না দিয়ে লাইফ টাইম বাজেট ইউজ করেন, তাহলে এখানে লাইফ টাইম বাজেটটাকে ইনক্রিজ করবেন। এরপরে হইতেছে এটা হচ্ছে অ্যাডজাস্ট বাজেট করতে পারবেন, আর নোটিফিকেশন সেন্ড করতে পারবেন যে আপনার সাপোজ আপনি হইতেছে চাচ্ছেন যে 70 সেন্টের উপরে চলে গেলে আপনাকে যেন নোটিফিকেশন। ঠিক আছে। আপনি এটা করতে পারবেন। আবার ক্যাম্পেইনের ক্যাম্পেইনটা টার্ন অফ করে দিতে পারবেন। ঠিক আছে। এই হইলো মূলত অটোমেটেড রুলস এর বিষয়। ঠিক আছে। এগুলো আপনাদের মানে বিজনেস কে বা অ্যাড কে চালাইতে খুবই হেল্প করে। তো এটা ভাই আমরা মানে কখন কখন ইউজ করবো, মানে কি কি সুবিধা আর কি ভাই পাবো? মানে আমার অটো করে দিচ্ছে আর কি, এটাই সুবিধা নাকি? বুঝি নাই। মানে এটাতে আমাকে মানে কি, আমি এটা একবারে সেট করে দিলাম এটাই কাজ শেষ, মানে এটা সুবিধাটা কি আর কি আসলে মেইনলি? এটা এটা মানে সুবিধাটা ছোটদের যেমন হচ্ছে ক্ষেত্রে আপনার ভালো না অ্যাডভান্স লেভেলে, এটা আর কি এটা জানতে চাচ্ছি। যারা হচ্ছে স্টার্টিং আপনি এর চাইলে হয়ে গেছে, যদি যখন আপনি স্কেলিং এর পর্যায়ে যাবেন, বিজনেস স্কেল করতে যাবেন, তখন হচ্ছে আপনি এইটা করবেন। কারণটা কি, আহ যখন স্কেল করা লাগবে তখন হচ্ছে বাজেট 20% বাড়ানো লাগবে। এখন আপনার এগুলো সবগুলো হচ্ছে দেখে দেখে বাড়ানোটা আসলে টাফ একটা বিষয়। তো এখন আপনি যখন এখানে অটোমেটেড রুলস মেক করে রাখবেন যে আমার বাজেট, সরি, আমার ইয়া হইলেই কমলেই বাজেট অফ হয়ে যাবে, আমার কমলেই বেড়ে যাবে, বা বাজেট ইনক্রিজ করবে। তো এগুলো যখন আপনার স্কেলিং এর জন্য যখন প্রয়োজন হবে, আপনার তো ডেইলি ডেইলি একটা একটা করে মনিটর করে করে আসলে এটা করা টাফ না। 1 থেকে 1.5 ঘন্টার বিষয় একটা অ্যাডস মনিটর করা। তো আপনি যখন এটা অটোমেটিক ফেসবুকের হাতে দায়িত্ব দিয়ে দেবেন, ফেসবুক এটা সুন্দর করে সেট করে নেবে, এবং হচ্ছে আপনার অপটিমাইজেশনেও এতটা ইস্যু করে না ফেসবুক যখন নিজে করে। আর আপনি যখন ম্যানুয়ালি করবেন, তখন আবার এটা ফেসবুকে ইস্যু করবে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে বিষয়। যাক, এটা হইলো আপনার রুলস। আপনারা রুলস বানায় আপনাদের জন্য বিজনেসে হেল্প করতে পারেন। এই তো, এই গেল আপনার এই বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেখার কথা ছিল, সেটা হচ্ছে রিপোর্টিংটা আমরা এখনো দেখিনি। হ্যাঁ, রিপোর্টিংটা আজকে দেখাই দিব। আজকে ফেসবুক অ্যাডস এর পার্ট শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে যাবতীয়, হ্যাঁ, এটা একটা নেক্সট ক্লাসে নিব। এটা নেক্সট ডেও হইতে পারে। যেমন হচ্ছে আমরা যেহেতু ক্যাটালগও দেখাইছি, এখন ক্যাটালগ অ্যাড, ডাইনামিক অ্যাডস, এগুলো সবকিছুই দেখাইছি। আহ এগুলা সবকিছু নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে কোনো কোশ্চেন থাকলে সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ঠিক আছে।
ওকে, আচ্ছা, রিপোর্টিংটা আমরা মূলত দেখাইছিলাম যে এখান থেকে আমরা রিপোর্টিং করতে পারবো। এখানেও আরেকটা আছে রিপোর্টিং করার মতো, ঠিক আছে। তো আমরা এখান থেকে রিপোর্ট করি, অ্যাডস রিপোর্টিং। ওকে, তো আমি এখানে এই যে আমার একজন ক্লায়েন্টের জন্য একটা রিপোর্ট বানাইছিলাম। তো এখন হচ্ছে নতুন আর একটা রিপোর্ট সাপোজ আমি আমার অন্য কোনো ক্লায়েন্টের জন্য বানাবো, সাপোজ এর জন্যই বানাচ্ছি, ক্রিয়েট দিলাম। এখন হচ্ছে আমার রিপোর্টে কি কি রিকোয়েস্ট রাখতে চাই, করলাম যে আজ আপনি কিভাবে রাখতে চাই, 10টা ঠিক পর্যন্ত আছে। একটু অফ দিন স্যার। তো আমি প্রথমে পিভট টেবিল দিয়ে করলাম, সারাদিন রাত করার 10টা পরে পর্যন্ত যাবে ফ্যামিলির কাছে যেতে যেতে 10টা বা 10টা 20 আগে তো বুঝতে পারবেন। ওকে, এখানে হচ্ছে আমরা কি কি রাখতে চাই সেইটা আমাদের এখানে নিতে হবে, হ্যাঁ। তো আমরা আগে কাস্টমাইজ করব, যেটা যেটা দরকার নাই সেটা সেটা যেটা যেটা দরকার নাই সেটা সেটা বাদ দিয়ে দিব। এখানে ক্যাম্পেইন নেম রাখবো, এই যে এখানে থাকবে ম্যাট্রিক্স থাকবে এখানে, আর ব্রেকডাউনটা থাকবে এইখানে। তো আমরা এখান থেকে কি কি নিতে চাই, যেমন হচ্ছে আমাদের পেজের নাম দরকার আছে, জেন্ডার দেওয়ার দরকার আছে, এরপরে হচ্ছে এডসেট আইডি দরকার নাই, টাইম দরকার নাই, কল টু অ্যাকশন দরকার নাই। এখানে হচ্ছে আপনাদের কাস্টমারের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি মূলত এটা বানাইতে হবে। তো আবার অনেক সময় অনেক ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্টই থাকে না, তখন হচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এ যে তাকে কোন কোন ডাটাটা আমার দিতে হবে, সেই ডাটার উপর নির্ভর করে আমাকে এটা শেয়ার করতে হবে। এই, তো আমি হচ্ছে এখানে ক্যাম্পেইন নেম দিলাম, অ্যাডসেট নেম দিলাম। আর কোনো কিছু এখানে আমার অ্যাড ক্রিয়েটিভ দরকার নাই, অ্যাড ক্রিয়েটিভটা দেওয়া যেতে পারে যদি একাধিক ক্রিয়েটিভ থাকে, ঠিক আছে। বাট যদি একাধিক ক্রিয়েটিভ না থেকে যদি একটাই ক্রিয়েটিভ ইউজ করে, তাহলে হচ্ছে আর দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে হচ্ছে একটাই ক্রিয়েটিভ, আমি আর এটা দিলাম না, ঠিক আছে। পেজ আইডিও দরকার নাই, আমরা একটা পেজের জন্যই করতেছি। ডে, উইক, 2 উইকস দরকার নাই, টাইম দরকার নাই, আমরা হচ্ছে ফুলই নিব। এজ, জেন্ডার, মেসেজিং, ডেস্টিনেশন, ক্যাটাগরি, ব্র্যান্ড, অনসাইট, অবজেক্টিভ, এগুলো একটা আমাদের মানে এখানে হচ্ছে এই যে হেডলাইন যদি দিই তাহলে কোন হেডলাইনের জন্য কোনটা কাজ করতেছে, কল টু অ্যাকশন কোনটার জন্য কাজ করতেছে, ডেসক্রিপশন কোনটার জন্য কাজ করতেছে, ওয়েবসাইট ইউআরএল কোনটা দিছেন কোনটা কাজ করতেছে, এগুলো এখানে শো করবে, ঠিক আছে, আলাদা। তো এগুলো আমাদের দরকার নাই। ওকে, এখানে আর কি কি অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে কত, ইমপ্রেশন হয়েছে কত, রিচ হয়েছে কত, রেজাল্ট হয়েছে কত, কস্ট পার রেজাল্ট কত, ডেলিভারি স্ট্যাটাস আমার দরকার নাই, ফ্রিকোয়েন্সি অর্থাৎ একজন ব্যক্তি কয়বার দেখে অন এভারেজে দেখে আপনার রেজাল্ট নিছে এটা থাকতে পারে, লিঙ্ক ক্লিক থাকতে পারে, রেজাল্ট রেট, ভিউজ, ডেলিভারি দরকার নাই, ক্লিক, সিটিআর অল, এরপরে হচ্ছে পারচেস রেট পার ল্যান্ডিং পেজ ভিউ, অর্থাৎ আপনার একটা ল্যান্ডিং পেজ, সরি, একটা পারচেজের জন্য কয়বার ল্যান্ডিং পেজ ভিউ হইতে হয়েছে, এটা দেওয়া যেতে পারে। কারণ হচ্ছে এটার দরকার আছে, অনেকবারে যে আমাদের হিসাব করা লাগতে পারে। পারচেস রেট ফর পার লিঙ্ক ক্লিকস, ঠিক আছে, এটা আমাদের লাগতে পারে। কোয়ালিটি র্যাঙ্কিং দরকার আছে, যে আমাদের অ্যাডস এর কোয়ালিটিটা কি হয়েছে। কনভার্সন রেট র্যাঙ্কিং, যে আমাদের যে পারচেজটা হয়েছে, যে কনভার্সনটা কমপ্লিট হয়েছে, এটার র্যাঙ্কিংটা কিরকম, ভালো না খারাপ নাকি। অ্যাড ডেলিভারি, অ্যাডস এর ডেলিভারি, ক্যাম্পেইন ডেলিভারি দরকার নাই। সিপিএম নিতেও পারেন যদি কাস্টমার চায়, তাহলে দিবেন, আর যদি না দেয় তাহলে দিবেন না। ফটো ভিউজ, ইভেন্ট, ক্লিক ইন, ইফেক্ট, কস্ট পার এঙ্গেজমেন্ট, কস্ট পার লাইক, এগুলোর তো অ্যাড চালাই নাই, কনভার্সনের অ্যাড চালাইছি। যেটা লাগবে সেটার উপর আমি এখন কনভার্সনের জন্য একটা বানাচ্ছি আর কি। কনভার্সনের জন্য হচ্ছে আপনার ক্যাম্পেইন নেম, অ্যাডসেট নেম, এজটা নিবেন, জেন্ডারটা নিবেন, তারপরে হচ্ছে রিচ, ইমপ্রেশন, ফ্রিকোয়েন্সি, অ্যাট্রিবিউশন সেটিং আমার দরকার নাই, আমি অ্যাট্রিবিউশনটা ডিলিট করে দিতে পারি। এই যে এখান থেকে রিমুভ কলাম দিয়ে দিলাম, দরকার নাই। রিচ নিলাম, ইমপ্রেশন নিলাম, ফ্রিকোয়েন্সি নিতে হবে, রেজাল্ট নিব, অ্যামাউন্ট স্পেন্ড কত হয়েছে, কস্ট পার রেজাল্ট দরকার আছে, শিডিউলের কোনোই প্রয়োজন নাই,
হুদাই ফাউচুকি, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি নিব, রেজাল্ট নিব, অ্যামাউন্ট নিব, পারচেস পার ল্যান্ডিং পেজ, এটা আমার দরকার আছে। তারপরে হচ্ছে পারচেস রেট পার লিঙ্ক ক্লিক, এটা নিতে পারি, ম্যান্ডেটরি না, হ্যাঁ। আর কোয়ালিটি র্যাঙ্কিং এখানে দেখাইতেছে না, যার কারণে এটার আমার দরকার নাই, বাদ দিয়ে দিলাম। কনভার্সন রেট র্যাঙ্কিং ও সে আমাদেরকে দেখাচ্ছে না, ঠিক আছে, এটাও আমরা বাদ দিয়ে দিলাম। তো এই ডাটাটাকে আমি আবার কি করব, আহ এইখানে আবার এই দেখেন, এখন তো হচ্ছে আমি এটা এরকম ভাবে দেখতেছি, হ্যাঁ। তো এইটাকে আমি আরো দুইটা ওয়েতে দেখতে পারবো। একটা হচ্ছে ট্রেন্ড ওয়াইজ দেখতে পারবো, যে আমাকে এখানে ব্রেকডাউন করে দেখে, এই যে দেখেন কোনটা কোন অ্যাডস কিভাবে কাজ করতেছে, এগুলো এখানে সবকিছু এ টু জেড আছে। এইটা এখন এইটা যদি দেখেন তাহলে হিজিবিজি করবে, মাথায় ঘুরাইবো, ঠিক আছে ভাইবা। আরেকটা আছে, এটা হচ্ছে বাট, আচ্ছা, এটা হচ্ছে রিচ আর ওইটা হচ্ছে ইমপ্রেশন, সরি এটা হচ্ছে ইমপ্রেশন, এটা হচ্ছে রিচ, ঠিক আছে। আর হচ্ছে এটা ডে ওয়াইজ, কত তারিখ কত ইয়া। আর যদি বাদ দেই তাহলে হচ্ছে এই যে টেলিবার হিসেবে দেখাবে সে আমাকে ডাটাটা, ঠিক আছে। সেল সেল সেল, এই সে ব্যাকগ্রাউন্ড আরো আছে অনেক লম্বা। তো আমরা হচ্ছে পিভট টেবিলটাই নিব। পিভট টেবিলটা নিয়ে কাস্টমারকে দিব হচ্ছে, ক্লায়েন্টকে দিব হচ্ছে এক্সপোর্ট করে ক্লায়েন্টকে দিয়ে দিব। এই যে এক্সপোর্ট করে দিলাম, এটা এক্সপোর্ট হয়ে যাবে, এটা আমি ক্লায়েন্টকে শেয়ার করে দিব। আর এখান থেকে শেয়ার করা যায়। হুম। এই লিঙ্কটা যখন কপি করে দিয়ে দিবেন তখন সে এটাও সে দেখতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আবার সেভ করে রাখতে হবে। আমি এখন সেভ করি নাই, যার কারণে ইয়া হয় নাই। তো সেভ যদি করি, এই দেখেন একটা সেভ হচ্ছে, এই যে এখানে হচ্ছে নাম, নাম কিন্তু আমি কিছুই দিই নাই, দেখবেন যে আনটাইটেলড হিসেবে নাম, নামে একবারে সেভ হবে, ঠিক আছে। ওকে, এখান থেকে এক্সপোর্ট হিস্টোরি দেখতে পারবেন যে কয়বার এক্সপোর্ট করছেন, আর ওইটা পাশেতে হচ্ছে আমার নাম দেখাচ্ছে। আর এখানে হচ্ছে হেড ডেলিভারি, মানে ডেলিভারিতে আছে, আর মান্থ, আপনি কত তারিখ থেকে কত তারিখের ডাটাটা নিতে যাচ্ছেন। এখানে 1 থেকে 19 তারিখের ডাটা। মূলত হচ্ছে আমরা দুইটা ডাটা দেই, একটা হচ্ছে উইকলি আর একটা হচ্ছে মান্থলি। যদি উইকলি দিতে চান তাহলে হচ্ছে আপনি 7 দিন 7 দিন করে দিয়ে দিবেন। যদি ফ্রাইডে কে স্যাটারডে কে উইকলি উইকলি ডেট বলেন, তাহলে এই যে এখান থেকে এসে এখানে আপনি দিবেন, ঠিক আছে। সরি, এখানে এসে দিবেন, বা এখান থেকে এসে এখানে এসে দিবেন। এই 7 দিনের ডাটা ধরবেন, ঠিক আছে। আর যখন মান্থলি বলবে তখন 1 তারিখ থেকে এই 30 তারিখ, এই ডাটা দিয়ে তারপর যে ডাটাটা বানাবেন। আপনারা এখান থেকে কলাম গুলো নিয়ে নেওয়ার পরে এখানে ডেট চেঞ্জ করলেই অটোমেটিক আপনার ডাটাটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি এটাকে এক্সপোর্ট করেন, সুন্দর মতো আবার এক্সপোর্ট হয়ে যাবে, আনটাইটেলড। সিলেকশন গুলা পিসেস হিসাবে রাখা যায় কি? যে বুঝি নাই কলাম গুলা সিলেক্ট পিকচার, করলাম, আমি যে ওগুলো কি কলাম গুলা হিসাবে রাখবেন? সিলেক্ট করলাম হ্যাঁ, এগুলো কি হিসাবে এগুলো কি রাখতে মানে যাচ্ছেন? পিসেস মানে আগে থেকে থাকে, যেন প্রত্যেকবার যাতে আমাকে এভাবে সিলেক্ট না করতে হয়। হ্যাঁ, এটা তো আপনি পারবেন। এই যে আপনি এটাকে একবার সেভ করে ফেললেন, আমি এটাকে কিন্তু সেভ করে ফেলছি, এখন আর আমার করা লাগবে না। আমি এখন প্রত্যেকবার আইসা খালি এই যে ডেটটা চেঞ্জ করব, শেষ, আমার অটো রিপোর্টিং হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, ওটাই আপনি বলতেছি। প্রত্যেকটার জন্য একটা একটা করে বানায় নেবেন, ঠিক আছে। প্রত্যেকটার জন্য একটা করে বানায় নেবেন। তো বানায় নিলে আপনার আর বারবার করা লাগবে না, একবার করলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে ব্যাক করি, ব্যাক করার পরে আমি এখানে দেখতে পারবো এই যে আনটাইটেল রিপোর্ট দেখাচ্ছে, কারণ আমি এটাকে রিপোর্টটা তো মেইনলি ভাই ওই আপনার মানে যদি ক্লায়েন্ট থাকে সেক্ষেত্রেই কাজে লাগবে নাকি? হ্যাঁ, শুধুমাত্র পার্সোনাল ক্লায়েন্টের জন্য না, ক্ষেত্রে আপনার আপনার নিজের জন্য প্রয়োজন হবে। কারণ হচ্ছে আপনি যখন মান্থলি রিপোর্টিং করবেন তখন আপনার দেখতে হবে যে কোন একটা ভালো করতেছে, কোনটা কেমন করতেছে। যেমন এই যে এখানে আমি যদি দেখি, দেখেন 25 থেকে 34-এর মেইল, 25 থেকে 34-এর মেইল, আমি আচ্ছা এখানে আমি আগে, আচ্ছা, এটাকে অ্যানাবল এডিটিং করি, করে আমি এটাকে ফিল্টার করে ফেলি, ডাটা ফিল্টার। এইখানে সাপোজ আমি ওডিসির যে ইয়াগুলো আছে ওগুলা শুধু নিব, আমি লিখলাম ওডিসি, ঠিক আছে। ওডিসির গুলা ফিল্টার করে ফেললাম, এখন আমি ওডিসির ডাটা গুলা কিন্তু ফিল্টার করবো, ঠিক আছে। আবার যদি আপনার আরো স্পেসিফিক থাকে যে আমি ওডিসি সেল 3, ওডিসি ওডিসি 3 অ্যাড 1 বা এই টাইপ যদি আমি করি, আচ্ছা এটা তো ক্যাম্পেইন করে ফেলছি, দাঁড়ান, ক্যাম্পেইন না করে
সরি, অ্যাড সেট করে ফেলছি, অ্যাড সেট না করে ক্যাম্পেইনের ক্ষেত্রে করি। আচ্ছা, আমি 25 আইটেম 1 এর যে ডাটাটা আছে এইটাকে এখন ক্যালকুলেট করব। দেখেন, 25 আইটেম অ্যাড 1, এইটার ডাটা যদি আমি দেখতে যাই, দেখেন 25 থেকে 34-এর যে মেইলরা আছে, এই মেইলরা আমার হইতেছে ইয়া নিছে, কি রিচ বলে, বেশি। হ্যাঁ, না দেখতেছে হইতেছে ইমপ্রেশনও ভালো, রিচও ভালো, ঠিক আছে। 35 থেকে 44-এর তুলনায় 25 থেকে 34-এর ইয়া কাজ ভালো, রিচ বেশি করছে, ইমপ্রেশন বেশি করছে। তারা দেখছে হইতেছে এক একবার, মানে 1.31 বার, ঠিক আছে। রেজাল্ট টাইপ এটার আমাদের দরকার নেই, যেহেতু এটা ওয়েবসাইট পারচেজে আমরা অ্যাড রান করতেছি, আমরা জানি ওয়েবসাইট পারচেজ। তো রেজাল্ট আসছে হচ্ছে আমার 54টা। কোথা থেকে 54টা রেজাল্ট আসছে, সরি 75টা 75টা রেজাল্ট আসছে আমার 25 থেকে 34 বছর বয়সী ব্যক্তিরা। ছেলেদের। আর হ্যাঁ, ছেলেরা। আর 35 থেকে 44 ব্যক্তিবর্গরা আমার 54 আসছে। তো 54 একটা ভালো অ্যামাউন্ট, ঠিক আছে, আমি এদেরকে নিয়ে কাজ করতে পারি। ওকে। তো এরপরে আমি এখানে অ্যামাউন্ট স্পেন্ড করছি $35, এখানে $35, দুইটারই কস্ট পার রেজাল্ট 47 দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা আমার একটা গুড ডিল, ঠিক আছে। আমার প্ল্যান হচ্ছে 50 সেন্টের মধ্যে রাখা, যদি আমার প্ল্যান হয় তাহলে এটা আমার জন্য একটা গুড ডিল। বাট আমরা যদি নেক্সট দেখি যে 45 থেকে 54 মেইল, এখানে আমার খরচ হয়েছে কম, তাদের ফ্রিকোয়েন্সি হাই, এবং রেজাল্ট আসছে মাত্র 19টা। অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে আমার $11.96, এবং পার কস্টে পার রেজাল্টে আমার 63 সেন্ট করে গেছে। তো 63 সেন্ট করে যখন আমার গেছে, তখন কিন্তু আমার একটু প্ল্যান করতে হবে, যদি আমার বাজেট থাকে 50 সেন্ট। ক্লায়েন্টের বাজেট যদি থাকে 50 সেন্ট, তাহলে হচ্ছে আমার এটা নিয়ে প্ল্যান করা লাগবে, যে এটাকে 63 সেন্টে যেহেতু আমার আসতেছে, তাহলে এটা বাদ, এই আমার বাদ। তাহলে আমার কোন, এইখান থেকে আমি ডাটাটা বের করে আমি কি বের করলাম, অ্যানালাইসিস করলাম, যে আমার ওডিসির জন্য 45 থেকে 54 এইবার ইয়াটা কাজ করতেছে না, এটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। নেক্সট ডেটে আমি এই 45 থেকে 54 বাদ দেবো। আমি শুধুমাত্র হচ্ছে শুধুমাত্র না, আমি হচ্ছে নোট ডাউন করলাম আমার রিয়েল অডিয়েন্স হচ্ছে ওডিসির জন্য। যদি আমি নতুন আর একটা ইয়া লিখি, ওডিসি, ওডিসি ওটা কি ফিডব্যাক। আলাদা অ্যাড চালাইছেন বয়স ভিত্তিক? না, বয়স ভিত্তিক অ্যাড চালাই নাই আমি এখানে, শুধুমাত্র আমি অ্যাড চালাইছি সবার জন্য, ওপেন চালাইছি। বাট আমি রেজাল্ট চাইছি ফেসবুকের কাছ থেকে বয়স ভিত্তিক, মানে ওই যে আমরা যে রিপোর্টিংটা করছি, ওইখানে ওই যে হ্যাঁ এজ হ্যাঁ। সিলেক্ট করে দিছি। ফেসবুকের তো এজ রেঞ্জ আছে, ওই রেঞ্জ অনুযায়ী সে আমাকে ও এই আচ্ছা ডাটাটা আচ্ছা। দিয়েছে, বুঝতে পারছেন। তো হুম। আমি এখানে দিলাম এজ, এজ, জেন্ডার, জেন্ডার, ঠিক আছে। আমি এটা দিলাম, দিয়ে আমি এখানে গেলাম। তা আমার এখানে 25 থেকে 34 ভালো কাজ করছে, 25 থেকে 34, আর এটা ছিল মেল। কস্ট পার রেজাল্ট ছিল, আচ্ছা, কস্ট পার সিপি আর কস্ট পার রেজাল্ট ছিল হইতেছে 0.63 সেন্ট, ঠিক আছে। তা আমি ফোর এটাই সেভেন রাখলাম, ঠিক আছে। 47। বুঝি নাই। 0.47। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ, 0.47, বেশিটা দিয়ে বলছি, 47। আমার প্ল্যান যেহেতু 50-এর মধ্যে, তাহলে আমার এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি এটাকে ইয়া করলাম, আর যেটা ওইটাকে হচ্ছে বাদ দিলাম। অথবা আমি একটা কাজ করতে পারি, এই দুইটাকে আমি হচ্ছে কালার করে ফেলি, ব্লু কালার, এটাকে আমি ব্লু কালার করে ফেললাম, এটা আমার বাদ যাবে। এটাকে আমি হচ্ছে রেড কালার করে ফেলি, এটা আমার বাদ, ঠিক আছে। তো আমরা হচ্ছে নেক্সট দেখি। নেক্সট হচ্ছে 18 থেকে 24। 18 থেকে 24 নিচে 45,000 গেছে, 60,000, কস্টিং তো ভালোই হয়েছে 1.37। 27টা সেন্ড হয়েছে, 27টা সেল হয়েছে, $10.85, 40 সেন্টে, এটা কিন্তু আমার আরো বেস্ট রেজাল্ট দিছে, ঠিক আছে। শুধুমাত্র এইটা আমাকে 40 সেন্টে আমাকে একটা বাজেট দিতেছে, এটার এই অডিয়েন্সটা কিন্তু আমার আরো ভালো, ঠিক আছে। তা আমি এটাকে নিয়ে আলাদাভাবে কাজ করতে পারি, প্ল্যান করতে পারি, ঠিক আছে। সে যে ওডিসিটা শুধুমাত্র 18 থেকে 24 নিয়ে কাজ করব, কারণ আমার এখানে কস্টিং খুবই কম আসতেছে। ওকে। এখন হচ্ছে নেক্সট হচ্ছে আমরা ফিমেল নিয়ে কাজ করব, ফিমেলটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, ফিমেল যদি দেখি, ফিমেল হচ্ছে 25 থেকে 34, 23,448, 31, এখানে 1.34 ফ্রিকোয়েন্সি, 17টা সে পারচেস করছে, 17টা পারচেস করে 8.85 সেন্ট সেই সেল করছে।
সরি স্পেন্ড করছে, সেখানে সে 52 সেন্ট আমাকে একটা করে সেল দিচ্ছে। এটাও আমাকে বলা চলে অন এভারেজে একটা ভালো, যেহেতু আমাদের বাজেট 50 সেন্টের মধ্যে, তারপরে ওটা বলা চলে 52 সেন্ট আসছে, ভালো। এরপরে যদি নিচেরটা দেখি, নিচেরটা কিন্তু আমাকে আরো অমায়িক রেজাল্ট দিছে। অমায়িক রেজাল্ট কি দিছে? 55 থেকে 64 বছর বয়সের ব্যক্তিবর্গরা আমাকে 36 সেন্ট একটা করে অর্ডার দিছে। এইটা কিন্তু আমার জন্য একটা বেস্ট। আমি এটারে হাই মার্ক করে আমি শুধুমাত্র এইটাকে নিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন চালাইতে পারি, একটা অ্যাড সেট চালাইতে পারি। বুঝতে পারছেন? শুধুমাত্র এটার জন্য একটা অ্যাড সেট চালাইতে পারি। এরপরে যদি আমি আবার নিচেরটা দেখি, যে কি বলে, ওডিসি আবার এটা নতুন, 35 থেকে 44 ফিমেল, 35 থেকে 44 ফিমেল আমাকে মাত্র হচ্ছে 60টা সেল দিছে। আমার কস্টিং হচ্ছে 76, এটা বাদ। ঠিক আছে। এরপরে দেখি এখানে আমি যদি ডাটা ওয়াইজও দেখি, এখানে 42 সেন্ট আমাকে এটা দিছে। এইটা ফিমেলটা কত বছর বয়সী ফিমেল? 18 থেকে 24, অর্থাৎ অল্প বয়স্ক ছেলে মেয়েরা আমাদের প্রোডাক্টটা খুব বেশি কিনতেছে, এবং অতিরিক্ত বয়স যারা মাঝামাঝি বয়স যাদের, তারা হইতেছে চাকরি চুকরিতে ব্যস্ত, যার কারণে আমাদের প্রোডাক্ট গুলো পারচেস করতেছে না। অর্থাৎ আমরা এই প্রোডাক্টটা নিয়ে ওডিসি, যে সাজিনার বীজ, এই বীজটা নিয়ে আমরা কাজ করতে পারি। মেল 18 থেকে 24 বছর বয়স, মেল আহ 25 থেকে 34 বয়স, 35 থেকে 44 বয়সও কাজ করতে পারি। বাট 45 থেকে 54টা আমাদের ভালো কাজ করতেছে না, এটা বাদ। আর ফিমেলের হচ্ছে যে 25 থেকে 34 বয়সটা নিয়ে কাজ করতে পারি, আর 18 থেকে 24 বয়সটা নিয়ে কাজ করতে পারি। কারণ এই দুইটা আমাদেরকে অমায়িক রেজাল্ট দিছে। দেখেন, 36 সেন্টে একটা রেজাল্ট দিছে, 42 সেন্টে একটা রেজাল্ট দিছে, 31 সেন্টে আমাকে রেজাল্ট দিছে। হ্যাঁ, আমি 76 সেন্টটা বাদ দিব, 76 সেন্টের যে অডিয়েন্স, ওটা আমার বাদ। কারণ এইখানে হচ্ছে ফেসবুক হচ্ছে কস্টিং কিন্তু করতে পারতেছে না। ঠিক আছে। তাকে যদি আমি আলাদাভাবে শুধুমাত্র এই অডিয়েন্সটাকেই দেই, তখন কিন্তু সে আলাদাভাবে এদের পিছনে কস্টিং করবে, তখন আমি এদের থেকে এর একটা বেটার রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা আমার থাকবে। ঠিক আছে। তাহলে ওকে। কি ভাই তখন আমরা আলাদা আলাদা অ্যাড সেট হ্যাঁ, আলাদা আলাদা বয়স অ্যাড সেট ভিত্তিক আপনি চালাবো? করতেই পারেন। বয়স বয়স ভিত্তিক আপনি অ্যাড সেট করবেন, নো ইস্যু। সব ঠিক থাকবে, জাস্ট বয়সটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, বয়সটা চেঞ্জ করে দিবেন। বয়স এটা যেহেতু ফিমেল, আমি হচ্ছে শুধুমাত্র ফিমেল, এখানে হ্যাঁ বেশ কিছু বিষয় আছে। তারপরেও দেখা যায় যে আমি যখন মেল ফিমেল জেন্ডার বোধ দিয়ে দেই, এবং বয়স, যেমন দেখেন, মেল ফিমেল 18 থেকে 24, এটা কিন্তু কমন, এটা কিন্তু কমন না। এটাতে হচ্ছে হ্যাঁ, আমাকে রেজাল্ট দিচ্ছে, একটা 36 সেন্টে দিতেছে, আর একটা 40 সেন্টে দিতেছে। এটা কমন দিয়ে আমি অ্যাড রান করে দেখতে পারি। ঠিক আছে। ফেসবুক আমি এরপরে হচ্ছে আবার 3 দিন 5 দিন 7 দিনের পরে একটা রিপোর্টিং এ দেখবো যে ওইটার রেজাল্টে কি, সে কি ঠিক মতো ফিমেলদেরকে কি অর্ডার একটা প্লেস করতেছে কি। যদি ফিমেলদেরকে দেখি যে না, আমার ফিমেলদের থেকে কমে আসতেছিল, বাট ফিমেলদেরকে সে অ্যাডটাই প্লেস করতেছে না, তখন আমি চিন্তা করবো যে আমি এখন নতুন শুধুমাত্র ফিমেলদেরকেই একটা রান করব, অ্যাডসেট, নতুন অ্যাডসেট রান করব শুধুমাত্র ফিমেলদেরকে টার্গেট করে। শুধুমাত্র হচ্ছে আহ ফিমেলদেরকে, 18 থেকে 24 বছরের যে ফিমেলরা আছে তাদেরকে টার্গেট করে আমি একটা রান। ঠিক আছে। এই অ্যাড রান করার পরে আমি তাদের কাছ থেকে যে রেজাল্টটা পাই, সেটা আমি আবার অ্যানালাইসিস করব। এই হচ্ছে বিষয়। আননোন একটা আছে, আননোন মেল না ফিমেল, এটা হইতেছে আপনার ওই যে সে জেন্ডার সিলেক্ট করবে না, করে নাই, সে জেন্ডার বলতে ইন্টারেস্টেড না, সে 1.72 বার দেখে 19 সেন্টে একটা অ্যাকশন নিছে। কারণ তো আমাদের এগুলার প্রয়োজন নাই। ঠিক আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা হচ্ছে এই যে এই 31টা নিয়ে কাজ করতে পারি। 31 সে হচ্ছে 1.62 বার দেখে আমাকে অ্যাকশন নিছে, তারপর আমার রেজাল্ট ভালো আছে। এই মেলের বয়স 65+। না, আমি এটা নিয়ে কাজ করব না। ঠিক আছে। আমার রেজাল্ট যদিও কম দিছে, তারপর আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি দেখানো লাগতেছে, বেশি আদিল ভাই, রয়্যালটি আপনার গুলো কাছে একটু সাউন্ড বেশি যাচ্ছে। আসতেছে। ওকে, এই হচ্ছে বিষয়। তো এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা একটা ডিসিশন নিতে পারেন যে আপনার অ্যাডস এর কি পরিস্থিতি, আপনার এখন কি করা উচিত। এই যেমন হচ্ছে আমি এই অ্যাডটা থেকে কিন্তু এখন একটা ডিসিশন নিব। আমি এখন কি ডিসিশন নেবো জানেন? 25 আইটেমের আমি অ্যাড রান করব আলাদা আলাদা। মেইলের জন্য মেইলের 25 থেকে 34, বা মেইলের জন্য, যেহেতু মেইলটা হচ্ছে আমার কি বলে, মেইলের 18 থেকে 44 পর্যন্ত আমি একটা ভালো রেজাল্ট পাইছি, আমি 18 থেকে 44 দিয়ে অ্যাড রান করে দিই। ঠিক আছে। বাট 18 থেকে 44 অ্যাড রান করার পরে যদি দেখি যে 25 থেকে 34 বেশি দেখাইছে, 18 থেকে 24 দেখায় নাই,
বা 35 থেকে 44 দেখে নাই, তখন আমি আলাদা আলাদা সেগমেন্টে 3টা আলাদা আলাদা অ্যাড সেট দিয়ে আমি এটা রান, বুঝতে পারছেন? এই হলো কাহিনী। এভাবে হচ্ছে একটা রিপোর্টিং বানাইতে হয় এবং এই রিপোর্টিংটা অ্যানালাইসিস করতে হয়। আরো বেশ কিছু বিষয় আছে রিপোর্টিং অ্যানালাইসিসের, যেমন হচ্ছে আমি যদি যাই দেখাই আপনাদেরকে, এখানে চলে আসলাম। এটা হচ্ছে একটা রিপোর্ট, পার্সোনাল রিপোর্ট, এটা আমার দরকার নাই, আমি হচ্ছে চলে যাচ্ছি ক্যাম্পেইনে। ক্যাম্পেইনের যদি আমার ওভারভিউ করা লাগে, যেমন এখানে দেখেন এই যে ভিউ চার্টে আমি সাম্মামের ভিউ চার্ট দিলাম, ভিউ চার্টে আর কি, এখানে ওয়েবসাইট পারচেজ 11টা, পার পারচেজ হচ্ছে 78, স্পেন্ড হচ্ছে $8.53। ভালো কথা। আমি এই যে এখান থেকে স্পেসিফিক আলাদা আলাদা আমি যেটা দেখবো, ডেমোগ্রাফি দেখেন, আমার এখানে সবচেয়ে বেশি মানুষ কিনছে 55 থেকে 64, ম্যান কিনছে 27%, ওমেন 0%, একজন ব্যক্তি নারীও কিনে নাইকা, অর্থাৎ নারীরা সব বাদ। তাহলে আমি 55 থেকে 64, আমি কিন্তু এটা স্পেসিফিক একটা ক্যাম্পেইনের জন্য দেখাচ্ছি, ওইটা হচ্ছে যে সব মাল্টিপল ক্যাম্পেইন মিলে, আর এটা স্পেসিফিক একটা ক্যাম্পেইন। তো অর্থাৎ 55 থেকে 64 বছর বয়সীরা আমার এটাতে অ্যাকশন নিচ্ছে, তাহলে আমি এটা নিয়ে কাজ করতে পারি, এটা থেকে ভালো রেজাল্ট পাচ্ছি। হ্যাঁ, আবার এইখানে হচ্ছে নারীরাও পুরুষ সেম, আবার এইখানে হচ্ছে আপনার নারী পুরুষ সেম, এখানে শুধু পুরুষরা আছে, ঠিক আছে, ম্যান ক্যান্সার 2টা। তা আমি সবচেয়ে কম বাজেট পাইছি দেখেন, 30 সেন্টে একটা করে অর্ডার পাইছি। বয়স কত, 55 থেকে 64, আমি এটাকে প্রায়োরিটি দিব সাম্মামের জন্য, আমি এটাকে প্রায়োরিটি দিব। ঠিক আছে, আমি এটা নিয়ে কাজ করব, আমি এটার জন্য আলাদা করে নতুন করে অ্যাড রাখবো। এই এখন হচ্ছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম কি, যে কোন প্ল্যাটফর্ম থেকে আমার বেটার রেজাল্ট আসছে, যেহেতু আমি ফেসবুকে শুধুমাত্র অ্যাড রান করছি, তো ফেসবুক থেকেই আসবে। এই ঠিক আছে, যেহেতু আদার্স অন্যগুলাতে আমি দেই নেই, তাই আদার্স অন্যগুলাতে আমার আসারও কোনো চান্সেস নাই। ওকে, রেজাল্ট কি, রিপোর্ট কি ভাই ক্যাম্পেইন ভিত্তিক দেখায় নাকি? এইটা আপনি ওইটা যে ওই রিপোর্টিং যেটা করছি ওইটা হচ্ছে সবগুলা মিলে আমি করছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি স্পেসিফিক একটা ক্যাম্পেইনের রিপোর্ট দেখতেছি, ঠিক আছে। এই এখান থেকে হচ্ছে আমরা ডিভাইস টাইপ মোবাইল, ডেস্কটপ অনলি, আমি যদিও মোবাইল টাইপ অনলি দিই কারণ ডেস্কটপ দিয়ে কেউ অর্ডার করে না নর্মালি, ডেস্কটপ দিয়েই করি, ঠিক আছে। এইগুলো প্ল্যাটফর্ম। তো এরপরে আপনারা যদি হচ্ছে প্ল্যাটফর্ম ওয়াইজ আলাদা করে দেখতে চান, বা অনেকে ফেসবুক ইনস্টাগ্রামে চালায়, তাদের জন্য এটা। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনারা ম্যান ওমেন আবার আলাদা করে দেখতে পারবেন, রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ড কত করছে সেটাও দেখতে পারবেন, রিচ, ইমপ্রেশন বা রেজাল্ট যেটাই দেন দেখতে পারবেন। এই গেল এইটার পার্ট। এটার আরো একটা পার্ট আছে, হ্যাঁ, এখানে ডেইলি আছে, উইকলি দেখতে পারবেন। উইকলি, ও এটা তো নতুন রান করছি মনে হয়, কালকে না পরশুদিন রান করছি। দরকার নাই, কাস্টম নাই, কি করতে যাই, আর একটা জিনিস দরকার আছে। আচ্ছা, এইটা এখান থেকে তো দেখার একটা অপশন ছিল, যে কোন প্লেসমেন্টটা ভালো করতেছে ওইটা আর কি দেখতে চাচ্ছিলাম আমি, বুঝতে পারছেন? অ্যাকশন নেওয়ার মতো কিছু নাই। কোন থেকে 20 রেজাল্ট এখানে প্লেসমেন্টও দেখায় যে কোন প্লেসমেন্টে ভালো করতেছে, তো ওইটাও আমাদের দেখার দরকার আছে, জানার দরকার আছে, নাহলে বুঝবো কিভাবে যে কোন প্লেসমেন্টে কোন বয়সের মানুষ ভালো করতেছে। এটা এখান থেকে তো দেখা যাওয়ার কথা, আগে তো দেখতে পাইতাম। এটা এখান থেকে দেখা না গেলেও এটা আবার মোবাইল থেকে খুব সুন্দর দেখা যায়, আমি মোবাইল থেকেই দেখি এটা মূলত সব সময়। দাঁড়ান একটা মিনিট, আমি দেখতেছি। ওইটা ওইটা হচ্ছে আপনারা ওই যে অ্যাডস রিপোর্টিং যেটা দেখাইছি ওইখান থেকে আপনারা প্লেসমেন্ট সিলেক্ট করতে পারবেন, প্লেসমেন্টটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে হচ্ছে আপনারা এজ, জেন্ডার, প্লেসমেন্ট 3টা একসাথে দেখতে পারবেন যে কোন প্লেসমেন্টে ভালো করতেছে। হ্যাঁ,
আচ্ছা, এই হইলো বিষয়। এটা আপনারা মোবাইলে খুব সুন্দর করে দেখতে পারবেন। মোবাইলে কিভাবে দেখবেন? মোবাইলের হইতেছে অ্যাডস ম্যানেজারে যাবেন। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে আমি মুখস্থ বলতেছি, আপনারা একটু যদি মোবাইল সাথে থাকে তাহলে নিয়ে বসতে। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে ভিউ পারফরমেন্সে দিতে পারেন। তারপরে হচ্ছে নিচে ভিউ পারফরমেন্সে দেওয়ার পরে নিচে হচ্ছে প্লেসমেন্ট অপশন আছে, ঠিক আছে? সি অল দিলে কোন প্লেসমেন্টে, যেমন হচ্ছে আমি এখন যেটা ওপেন করে রাখছি, মোবাইল অ্যাপ ফিড থেকে আমার দুইটা রেজাল্ট আসছে, ফেসবুকের রিল থেকে একটা অর্ডার আসছে, ঠিক আছে? মোবাইল ফেসবুক রিলস থেকেই মূলত অর্ডারটা বেশি আছে, আর ফিড থেকেই বেশি আসে। তো ফিডে আমার পার পারচেজে খরচ আসছে 1.08, আর মোবাইল অ্যাপ ফিড যেটা, ওইখান থেকে খরচ আসছে 1.32। সিটিআর 0.5%, খুবই কম, খুবই কম, খুবই কম, ঠিক আছে? এরকম ভাবে আমরা আমাদের প্লেসমেন্টটাকেও টেস্ট করতে পারি, প্লেসমেন্টটাকেও দেখতে পারি, ঠিক আছে? প্লেসমেন্ট দেখেও হচ্ছে আমরা ডিসিশন নিতে পারি। বুঝতে পারছেন? হুম, কোনো কনফিউশন কনফিউশন থাকবে, ইয়াটা দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও এখন যদি কোনো কনফিউশন থাকে তাহলে একটু জানাইতে পারেন। কোনো কনফিউশন আছে? হুম। রিপোর্ট করতে পারবেন না? রিপোর্ট করে নিচের অ্যাডস এর জন্য ডাটা অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে অ্যাড রান করতে পারবেন না এখন? ইনশাল্লাহ। পারবেন? কেউ দিয়ে কথা কন না, পারবেন না দিলে না? মনটাই ইনশাল্লাহ খারাপ হবে। বানাই দিলেন। এত কষ্ট করে এতগুলা কথা কয়ে শিখাইলাম। আচ্ছা, যাই হোক, আপনারা হচ্ছে এই ভিডিওটা আবার দেখে নেবেন, দেখলেই হচ্ছে পারবেন, ভাই, আশা করি। আলমগীর ভাই কিছু বলবেন? মানে বিষয়টা একটু জটিল তো, আরেকবার না দেখলে হবে না। হ্যাঁ, আরেকবার দেখেন, সমস্যা নেই। আমি তো ইউটিউবে, মানে আপনারা মনে হয় 35 জন না 36 জন আছেন, আমি ইউটিউবে ভিউই তো দেখি না 35টা 36টা, আমি ভিউ দেই 20টা 21টা 22টা। 35 36 জন তো দেখেই না, আবার তার মধ্যে হচ্ছে দুই একজন আছে একাধিকবার ভিডিও দেখে, তার কারণে ওইটাও তো কাউন্ট হয়। সবাই তো রেগুলার ভিডিও দেখতেছে না, ক্লাসগুলো যে করবে সেই সময়টা তো বের করতেছে না। আমি কিন্তু এখনো স্টিল মানে রানিং ক্লাস করি বিভিন্ন জায়গায়। আমার হচ্ছে আমি ওই যে ইদানিং আরিফ ভাইয়ের একটা নতুন একটা কোর্স আসছে, আমি ওইটা নিছি। কিন্তু আমি কিন্তু সময় বের করে আমার এই ক্লাসগুলো করা, সারাদিন ব্যস্ত থাকি তারপরেও ক্লাস করি, ঠিক আছে? তো আপনাদেরও এরকম সময় বের করে ক্লাস করা উচিত, শেখা উচিত। যাই হোক, কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকের মতো আমরা এখানেই ক্লোজ করব। এবং এইটা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে কারো কোনো কনফিউশন থাকলে সেগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী কালকে। কালকে আমাদের এই ফেসবুকের যাবতীয় যা যা আছে, এই অটোমেট রুলস বলেন, রিপোর্টিং বলেন, ডাটা অ্যানালাইসিস বলেন, তারপরে হচ্ছে একটা অ্যাডস অ্যানালাইসিস বলেন, এগুলা নিয়ে আলোচনা হবে। এরপরের দিন থেকে আমরা হচ্ছে আবার এটা থেকে বেরোয় ফানেলিং কিভাবে করব, ফানেলিং এর প্ল্যান কিভাবে করব, তারপরে হচ্ছে ক্যাশ ফ্লো কিভাবে মেক করবো, এটাতে চলে যাব। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতন বাই বাই, বিদায়। খোদা হাফেজ, দেখা হবে, কথা হবে অন্য একদিন। সালাম আলাইকুম।